এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। এই মুহূর্তে রাজনীতির মাঠে আলোচনা জুলাই সনদ বাস্তবায়নের পথ ও পন্থা, গণভোটের সময় নির্ধারণ এবং সংসদীয় আসনে বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন দেয়া। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে চলছে বাকযুদ্ধ। চায়ের কাপে ঝড় ওঠা বিষয় নিয়ে আমরাও আলোচনার টেবিল সাজিয়েছি। আমন্ত্রণ জানাচ্ছি বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি এবং ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রকৌশলী মারদিয়া মমতাজ। আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। নীলুফার মনি, আমি যদি প্রথমেই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, 11 নভেম্বর আসলে কি হতে যাচ্ছে? সত্যি সত্যি কি ঢাকা অচল হয়ে যাবে? লোকজন কি ঢাকায় চলে আসবে? পরিস্থিতিটা কি? কেন আসলে এই কর্মসূচির ডাক দেয়া হলো? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আসলে যে দলগুলো এখন একজন আরেকজনকে নিয়ে কথা বলছে ফর ইলেকশন, তারা কিন্তু প্রত্যেকেই 5ই আগস্ট পর্যন্ত যেভাবেই হোক না কেন ফ্যাসিস্টের বিরুদ্ধে ছিল। তার মানে এক লাইনে ছিল, এক মঞ্চে ছিল। এই মানুষগুলো জানে যে এই দেশটা কিসের উপর দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত, এবং প্রত্যেকটা দলের মানুষরা এটাও বুঝে যে একটা নির্বাচন ভীষণ প্রয়োজন এই দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। অথচ দেখেন, জায়গা মতো আজকে আমরা শত্রুকে বিজয়ী করে দিচ্ছি। আবারও শত্রু দূর থেকে কিন্তু ঠিকই বলছে, ওই যে বলেছিলাম না যে আমি ছাড়া এটা কেউ পারবে না। তো এই যে বলেছিলাম না কে জয়যুক্ত করার জন্য, আসলে কি এত মানুষের প্রাণ গেল, এত মানুষের হাত পা চোখ এইসব গেল, এত মানুষ সর্বহারা হলো? এই প্রশ্নটা আসলে আমার প্রায়ই কুরে কুরে খাচ্ছে যে একটা পাগলও বুঝে যে নির্বাচন দরকার, একজন পাগলও এইটুকু বুঝে যে আমার স্বার্থটাই বড় না, এখানে দেশের স্বার্থটা বড়। দেশ বাঁচলে সবাই ভালো মতো বাঁচবে। এখানে আমাদের প্রত্যেকেরই কম বেশি কষ্ট, দুঃখ, আনন্দ, হাসি, সুখ, বেদনা সব কিছু আছে, সেটা নিয়েই আমাদের জীবন। তো সেই জায়গাটা কেন তারা এমন করছে আমি জানি না। আন্দোলন থাকবে, চাওয়া পাওয়া থাকবে, চাওয়া পাওয়ার হিসেবে সর্বোচ্চ ছাড় দেওয়াটা যদি থাকে, তাহলে গণতন্ত্রের বিউটিটা ফুটে ওঠে। এই গণতন্ত্রের বিউটি খুঁজতে গিয়ে আজকে আমরা যখন দেখি এটা কদর্য আকারে ধারণ করার জন্য কিছু মানুষ চেষ্টা করছে যে এই নির্বাচনটা না হোক। নইলে আপনি দেখেন যে 3.5 মাস যেখানে আছে ইলেকশানের, বা আরও কম, দেখতে দেখতে এই সময়টা চলে যাবে। আমরা তো সেই দিন মনে হলো 5ই আগস্ট, আজকে প্রায় 15 মাস চলে গেল। সেই জায়গায় এই 3.5 মাসের মধ্যে আপনার দুইটা জাতীয় নির্বাচন, একটা জাতীয় নির্বাচন বছরখানেক আগে, 1.5 বছর আগে হয়ে গেছে, 2টা জাতীয় নির্বাচন, তারপরে আসবে স্থানীয় নির্বাচন, তারপরে দেশ আপনার প্রশাসন ঢেলে সাজানো, এই দেশের একটা ব্যবস্থা করা। এখন তো ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেটাই তো সব কিছু না। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা আন্দোলনের ডাক যে কেউ দিতে পারে, আন্দোলন সাকসেসও অনেকেই করতে পারে, কিন্তু সেই আন্দোলনটা ফিউচারে কতটা আমাদের জন্য সহায়ক হবে এটা একটা ব্যাপার। জি, আমি এই লাইনটা শেষ করে দিচ্ছি। 11 তারিখ যে কথাটা আপনি বললেন, যারা জামাত সহ যারা এই আন্দোলনের ডাক দিয়েছেন তাদের জন্য কিন্তু আলোচনার টেবিল ছিল। তারা কিন্তু এই জিনিসগুলো 9 মাস একসাথে বসেছে, কিন্তু তারা কিন্তু এগোতে পারে নাই। তাহলে আমার কথা হচ্ছে যে জুলাই সনদের সিগনেচারটা কিসের উপর হলো? সেইখানে কিন্তু যারা আন্দোলন ডেকেছে তারাও সিগনেচার করেছে, যাদের জন্য ডাকা হয়েছে তারাও সিগনেচার। চমৎকার কথা বলেছেন যে আলোচনার টেবিল, এটা নিয়ে আমরা আপনার কাছে পরে আসব। মারদিয়া মমতাজ, 11 নভেম্বর কি আঙ্গুল বাঁকা করার দিন, ঘি খাওয়ার দিন? আপনাকে ধন্যবাদ।
মনি আপাকে অনেক ধন্যবাদ। আপা অনেক এক্সপেরিয়েন্স নিয়ে এখানে কথা বলছেন, আমি আপার কথাগুলো শুনছিলাম। তো এখানে আসলে গণভোটের ব্যাপারটা কেন একটা আলাদা প্রশ্ন হলো, এই যে এতগুলো মাস ধরে এতগুলো মানুষ একসাথে এক জায়গায় বসলেন, 2টা জায়গায় বসা হয়েছে, এবং আপনারা জানেন খরচ নিয়েও অনেক ধরনের বিতর্ক উঠেছে, সেগুলোর আবার ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। এই সব কিছু এসে হয়ে আমরা যদি একটা গণভোটের প্রশ্নে হেরে যাই, তাহলে কিন্তু এটা জাতি হিসেবে আমাদের জন্য একটা ব্যর্থতার মাইলফলক হয়ে থাকবে। কারণ হচ্ছে, আমরা যদি গণভোটের ব্যাপারে 2টা আসপেক্ট নিয়ে কথা বলি, একটা আসপেক্ট হচ্ছে গণভোট হলো পিপলস উইল এখানে নিয়ে আসার এবং এটাকে ভ্যালিডিটি দেওয়ার, জুলাই সনদকে ভ্যালিডিটি দেওয়ার একটা জায়গা। কারণ আপনি দেখেছেন যে যারা সাইন করেছেন, যারা আলোচনা করেছেন, সেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছিল, কিন্তু সেখানে কি অনেক ধরনের প্রতিনিধিত্ব ছিল? আপনি খেয়াল করেন, সেখানে একজনও নারী সদস্য ছিলেন। আমার মনে হয় এটা আপাও আমার সাথে একমত হবেন যে এই জায়গাটাতে তাহলে নারীদের প্রতিনিধিত্ব কোথায়? এই জায়গাটাতে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব কোথায়? এই জায়গাটাতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে যারা জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের ভূমিকাটা কোথায়? সেটার জন্যই পিপলস উইল এখানে আসছে। এবং গণভোটকে যখন আমরা নির্দেশ, আমরা তো এখন কথা বলছি যে আদেশ এবং অধ্যাদেশ কোনটা হবে। একটা অধ্যাদেশের মাধ্যমে কোনো মতে একটা ফর্মালিটি করে চলে যাই, 30 দিন পরে সেটা ইনভ্যালিড হয়ে যাবে। যে সরকারই আসুক না কেন, তার সামনে একটা চমৎকার সুযোগ থাকবে স্বেচ্ছাচারী হয়ে ওঠার। সে গণভোটের এই ব্যাপারটা না থাকলে সেটাকে অস্বীকার করে ফেলতে পারে। জাতীয় নির্বাচনের আগে সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা, প্রলং করবে কিনা, সে একটা আশঙ্কা তো থেকে যায়। আচ্ছা, আমি 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 আমার কথাটা একটু শেষ করি। যে সেকেন্ড অ্যাসপেক্টটা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো মানুষের কাছে দায়বদ্ধতা বোধ করা উচিত। তারা জনগণের পয়সায়, জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য অথবা জনগণের এক ধরনের ইচ্ছার ম্যান্ডেট নিয়ে ওখানে গিয়েছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন। এখন তাদেরকে এই একই কাজ করতে হবে মানুষের কাছে গিয়ে। আপনি যদি সরাসরি তাদেরকে জাতীয় নির্বাচনের দিকে নিয়ে যান, তাহলে তারা ব্যক্তির কথা বলবেন, তারা দলের ইশতেহারের কথা বলবেন। তাহলে জুলাই সনদের আলোচনা, জুলাই সনদের ক্লারিফিকেশন মানুষের কাছে কে নিয়ে যাবে? সেটা নির্বাচিত সরকার করবে। যদি না করে, এখানে একটা সম্ভাবনা আছে। এবং আপনি জানেন যে গণভোটের ইস্যুটা এসেইছে এই পারস্পরিক অবিশ্বাস থেকে। ওকে, চমৎকার। আপনি একদমই এই প্রশ্নের বটম লাইনে আছেন। এইটার সম্পূরক প্রশ্ন আপা, আপনি যেটা বললেন যে আলোচনার টেবিল এখনো বন্ধ হয়ে যায়নি, আলোচনার দরজা, কিন্তু আমরা দেখতে পেলাম যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি অভিযোগ করেছেন যে আমরা বিএনপিকে আহ্বান জানিয়েছিলাম আলোচনায় বসার জন্য, কিন্তু বিএনপি আমাদের সাথে আলোচনায় বসতে রাজি হয়নি। দেখেন, এই আলোচনাগুলো বললে, এইভাবে বললে না, আমার ঠিক কয়েক বছর আগে, কতগুলো বছর আগে, 15-20 বছর আগে, আপনার নিশ্চয়ই মনে পড়ে, মান্নান ভূঁইয়া আর আব্দুল জলিল এরকম ডেইলি বসেছেন, যাওয়ার ঢোকার আগে হেসেছেন, বের হয়ে বিগলিত হাসি দিয়েছেন, কাজের কাজ কিছুই হয় না, একটা 1-11 হয়েছে। ঠিক একই অবস্থায় 9 মাস আলোচনা করলেন, একদম ওপেন ছিল দরজা জানালা সব কিছু। আপনার 83 কোটি টাকা খরচ হলো 9 মাসে, মানে প্রতিদিন 30 লক্ষ টাকা খরচ করে। কিন্তু সেটা ক্লারিফিকেশন আছে, 1.39 লাখ বা 50 লাখ টাকার মতো খরচ হয়েছে সব মিলিয়ে। যাই হোক না কেন, এটার পারপাসেই তো, নইলে এই টাকা দিয়ে অন্য কিছু করা হতো, আরও আপনার ডেভেলপমেন্ট কোনো কাজ হতো, কোনো একটা আপনার ফ্রুটফুল কোনো কাজ হতো। এটার তো আমি কোনো আনসার পাচ্ছি না। 9 মাস পরে যখন এই আনসারটা আসে, সিগনেচার করার পরে যে অ্যাগেইন বসতে হবে, এই যে বসাটা আরেকবার, তাহলে আপনার 9 মাসের যেটা হলো না ওইখানে, এবং আপনি যে টার্গেটটা দিয়ে দিলেন যে গণভোট হতে হবে নভেম্বরেই, তাহলে আমি তো গণভোট নভেম্বরে রাজি না। আমি প্রথম থেকে ভোটে রাজি ছিলাম না। এখানে বিশ্বাস অবিশ্বাসের মার দিয়ে বললেন, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসছে, আপনি আমাকে বিশ্বাস করেন না বলেই আপনি কিন্তু আমার কথার উপর দিয়ে গণভোট চেয়েছেন, যেটা আইনে নাই, কোনো আইনে নাই, সংবিধানে নাই গণভোট এইভাবে হওয়ার।
সো এই জায়গাটায় আপনি তাহলে আমি কিসের উপর, আমি তো সংবিধান না যে আমি চেঞ্জ করে আপনাকে গণভোটে দিতে পারি। তাহলে আমি যেটা সংবিধানে নাই হওয়ার কোনো অবস্থা নাই। হ্যাঁ, ডক্ট্রিন অফ নেসেসিটি এটা হলে এটার অপশন ছিল যদি ওই অবস্থায় আপনার আলী রিয়াজ সহ সবাই যে মিলে নাই আসে আমরা বসি, তাহলে কিন্তু সিগনেচারের কথাটা আসতো না। তাহলে আপনি সারা ঘর লিপে আবার দুয়ারে কালি রাখলেন, এই কালি পা দিয়ে দিয়ে কিন্তু আবার পুরো ঘরটা আমার কালি হবে। সো এইখানে বসার তো আর কিছু নাই। আমি যে জিনিসটার সাথে রাজি না, আমি এইভাবে কোনোভাবেই সম্ভব না। আমি কি বলেছি, এক খরচে জানে 2টা নির্বাচন হয়ে যায়, 2টা ব্যালট পাবে, একটা ব্যালটে তো শুধু হার না এর মধ্যে একটা সিগনেচার, আরেকটার মধ্যে এমপি আপনি কাকে সিলেক্ট করছেন। এটা যা ধরেন এই সিলেক্ট করার জন্য যদি 5 সেকেন্ড লাগে, আর না এর মধ্যে আপনি তো বাড়ি থেকেই ঠিক করে আসছেন আপনি হায় দিবেন না নাই দিবেন, এমন তো না যে ওইখানে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুদ্ধি করে আপনার হিসাব করে দিতে হবে, তা তো না। আপনি হায়ের মতো হলে আপনি হায় দিবেন, নায়ের মতো হলে নাই দিবেন। সেইখানে আপনার সেই একটা জিনিস ওই দিন হলেও এটা ইল্লিগাল, আজকে হলেও এটা ইল্লিগাল। তারপরে একটা অপশন ছিল যে একটা ইল্লিগালও যদি হয় তাও একই খরচে হয়ে গেল, পরবর্তী সংসদে বিএনপি আসবে এমন কোনো কথা নাই, অন্য কেউ আসতে পারে। তো পরবর্তী সংসদে যারা আসবে তারা এটাকে নিয়ে চুলচারা হিসাব করবে। সেই হিসাবের মধ্যে আপনি আবার কি লিখলেন, আপনি ওইখানে বলে দিলেন 290 দিনের 270 দিনের মধ্যে যদি এটা পাস না হয় তাহলে সক্রিয়ভাবে এটা পাস হবে। তাহলে তো এই দেশটা যদি আপনার লটারির বস্তু হয় যে হ্যাঁ কেউ যখন না পাইলে তখন একজন 1 নাম্বার জন পাওয়া যাবে, তাহলে তো আর দেশ চালানোর দরকার পড়ে না, তাহলে তো সরকারের দরকার পড়ে না, রাজনৈতিক দলের দরকার পড়ে না, তাহলে তো আলোচনার দরকার পড়ে না। আপনি তো কোনোখানে হাতে অবশিষ্ট কিছুই রাখেন নাই আলোচনা করার। তাহলে এটার জন্য দায়ী কি আপনাদের প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ, প্রতিযোগী রাজনৈতিক দল, নাকি সরকার, নাকি ঐকমত্য কমিশন? আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, প্রতিযোগী মনে করি। তো প্রতিযোগী রাজনৈতিক দল আমি সম্পূর্ণরূপে তাকেও আমি দায়ী করব না। আপনাকে যত সুযোগ দিবেন, আমরা বাঙালিদের চরিত্র এরকম, সুযোগ পেলে ঘাড়ে চড়ে বসে। আপনাকে সুযোগ দিলেই তো আপনি ঘাড়ে চড়ে বসবেন। আপনার প্রথমেই সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট তার তো ওই আপনার রাইটসই নাই আপনার এইভাবে সংস্কার করা, তারপরেও মেনে নেওয়া হয়েছে, সংস্কারে বসেছেন আপনি তখনই তো একটা এমবার্গো দিয়ে দিবেন বা আপনি একটা থিম দিয়ে দিবেন, হিসাব দিয়ে দিবেন, এটার বাইরে যাওয়া যাবে না। এই ফ্রেমটা এতটুকুর মধ্যে সম্ভব। তো ফ্রেমটা যে দেয় নাই, তাহলে সরকার এখানে দায়বদ্ধতার দায় এড়াতে পারে না। জি, মারদিয়া মমতাজ, এই অন্তর্বর্তী সরকারের সংস্কার করার কোনো ম্যান্ডেট নাই, আইনগত বৈধতা নেই, মনি আপা যেটা বললেন। আমার প্রশ্ন এটা নয়, আমার প্রশ্ন হলো রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারলো না জুলাই সনদে সই করার পরে, কিন্তু আবার সরকারের তরফে বলা হলো যে রাজনৈতিক দলগুলোকে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হলো, তারা যেন ঐকমত্যে পৌঁছে সরকারকে যেন তারা বলে যে তারা কি করবে। সরকার কি আসলে রাজনৈতিক দলগুলোর সাথে রাজনীতির খেলা খেলছে কিনা, নাকি একটা রাজনৈতিক দলকে সরকার মাঠে নামিয়েছে? আচ্ছা, এখানে আপা যেটা বলছিলেন যে এটা আসলে যে খেলাটাতে রেফারি ছিলেন শুরু থেকে, তারই শেষ বাঁশিটা বাজিয়ে খেলাটা শেষ করে দেওয়াটা উচিত ছিল। এবং আমি এখনও মনে করি যে তাদের কমান্ডটা হাতে নেওয়া উচিত, কন্ট্রোলটা হাতে নেওয়া উচিত। কারণ যদি এভাবেই সমাধান হয়ে যেত নিজেরা আলোচনা করে, তাহলে তো ঐকমত্য কমিশনের এই এত বড় আয়োজনটার দরকার ছিল না। সুতরাং এখানে যেটা করা হয়েছে, এত আলোচনা করে, এত আয়োজন করে, এরপরে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সময় চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে নির্বাচনের আগে অনেক ধরনের প্রশাসনিক প্রস্তুতি আছে, এবং এখানে যেহেতু একটা ভঙ্গুর অবস্থা থেকে, দীর্ঘ সময়ের ভঙ্গুর অবস্থা থেকে আমরা বের হয়ে এসেছি, আমাদের প্রশাসনিক কাঠামোগুলোর ভেতরে অনেক ধরনের ফাঁকফোকর আছে। তো সেখানে এই ধরনের সময় নষ্ট না করে এখানে একটু দৃঢ় হওয়া প্রয়োজন ছিল বলে আমার মনে হয়। তাহলে এই যে যেই এখন যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, এটার জন্য কি শুধু সরকার দায়ী, নাকি মানে জামাতের নেতৃত্বে যে 8 দলীয় যে জোট, যারা সমমনা রাজনৈতিক দলগুলো যে মাঠে রাজনীতি করছে, তারাও এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করছে? আচ্ছা দেখেন, গণতন্ত্রের কিন্তু এটা বৈশিষ্ট্য যে সব দলের কিছু নিজস্ব দাবি থাকবে, কিছু রাজনৈতিক দাবি থাকবে, বিভিন্ন ধরনের দাবি থাকবে, এবং সব দলের বৈশিষ্ট্য একসাথে মিলবে না। তাহলে তো আর আলাদা আলাদা পার্টিটা হওয়ার দরকার ছিল না।
তাই না? বহুদলীয় গণতন্ত্রের এটা একটা সৌন্দর্য, কিন্তু এই সৌন্দর্যটা যেন কদর্যতার দিকে চলে না যায়, সেজন্যই তো একজনকে আমরা এখানে দেখছি যিনি পিপলস উইল নিয়ে সেখানে গেছেন, উপদেষ্টা পরিষদ। তাদের এখানে অনেক বেশি অ্যাক্টিভ থেকে এই বিষয়টাকে ফিনিশ করে দেওয়ার দরকার। এটাকে ছেড়ে নীলুফার চৌধুরী মনি, আমি যদি আপনাকে এইভাবে প্রশ্নটা করতে চাই যে জামাত সহ যে 8টা রাজনৈতিক দল তারা তো দাবি জানাচ্ছে সরকারের কাছে, তাহলে বিএনপি এখানে নির্বাচনের বানচালের ষড়যন্ত্র হিসাবে কেন দেখছে? দেখেন, এটা দেখছে এই কারণে যে সরকারের কাছে তারা দাবি জানাচ্ছে, এটা ঠিক আছে, এটাই গণতন্ত্র। বাট সরকার কি করেছে? সরকার এখানে যখন আমি সরকারের উপর দায় দিলাম, সরকার আবার ঘুরে আবার আমাদের উপর দায়টা দিল। আপনি খেয়াল করেন সরকার কি বললেন, যে এটা আমি 7 দিন সময় দিলাম, সবগুলো দলের উপর ছেড়ে দিলাম, আপনারা মিলেমিশে আসেন। যে কাজটা সরকার তার নিজের ছত্রছায়া রেখে, নিজের হাতে রেখে, নিজের লোক রেখে, সরকার নিজে ওইখানে প্রধান ছিলেন, সরকার যেটা 9 মাসে করতে পারলেন না, সেটা কিভাবে 7 দিনে ওই দলগুলোকে নিয়েই দলের উপর ছেড়ে দিয়ে কিভাবে 7 দিনে সম্ভব? তাহলে এখানে সরকারের একটা কাহিনী আছে। সরকার চাচ্ছে যে দলে দলে কিছু একটা লাগুক। সরকারের এখানে লাভ লস কী হবে আমি জানি না, নির্বাচনটা পিছিয়ে গেলে সরকারের লাভ, সরকার তো সরকার আছে, যতদিন বাড়বে এক্সটেনশন হবে সরকার ততদিন এক্সট্রা থাকবে। তো এই কারণে আমি বলছি যে এইখানে সরকার তার দায় কোনোভাবে এড়াতে পারে না। আপনার যদি দলে দলে যদি এক দল আরেক দলের সঙ্গে দ্বন্দ্ব করে, সেটারও দায় সরকারের অনেকটা বর্তায়, কারণ সরকার দেশের সরকার প্রধান বা সরকারে আছে, সে কিন্তু আপনার চাইলে এটা বন্ধ করার চেষ্টা করতে পারে, আপ্রাণ চেষ্টা করতে পারে, চেষ্টাটা কিন্তু বোঝা যায়। সরকার যখন নির্বাচনের ডেট দিল, আমরা কিন্তু এই সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছি, অনেকেই বলেছি। যখন সরকার ডেট দিল এবং প্রথম 2-3 মাস কাজ যখন চললো, আমরা কিন্তু আস্তে আস্তে বলা শুরু করলাম যে সরকারের আন্তরিকতা আছে, নির্বাচন সঠিক সময়, আপনারাও বলেছেন, আমরাও বলেছি, অন্য দলগুলোও বলেছে। তাহলে সেই সরকার হঠাৎ করে নির্বাচনের যখন 3 মাস 3.5 মাস আছে, সরকার তখন 7 দিনের ডেট দিয়ে কিভাবে ছেড়ে দেয়, যেটা সরকার 9 মাস। কারণ আপনারা রাজনৈতিক দলগুলো মানছেন না। আমরা মানছি না, এটা নিয়ে সরকার এগেইন বসার আমরা তো আগেও মানি নাই। তাহলে সরকার সেই দিন কেন ছাড়লো না? সেদিন বলতো যে তোমাদেরকে আমি টাইম আছে, তখন কেন বললো না যে তোমাদের এই টাইমটুকু আলটিমেটাম দিলাম, এর মধ্যে তোমরা এটা করে আসো, আর নইলে আমি এই এখনো কিন্তু বলে না, এখনো আমি অক্টোবরের আগে অবশ্যই 17 অক্টোবরের এখনো সরকার বলে নাই যে তোমরা এটা মিনিমাইজ না করতে পারলে আমি এটা করব। সরকার বলেছে আমার যা খুশি আমি তাই করব। সরকার তো এই কথা বলতে পারে না, একটা প্রতিনিধিত্বশীল সরকার ওই কথা বলতে পারে না। আর ওনারা এই দলগুলোর দ্বারাই আপনার নির্বাচিত নেপথ্যে, তো নেপথ্যের জিনিসের যদি এত দাম থাকতো তাহলে তো নির্বাচনের এত প্রয়োজন পড়তো না। তো এই কারণে বলছি যে সরকার কতটুকু এই মুহূর্তে আবার সন্দেহ করছি সরকার কতটুকু আন্তরিক নির্বাচন সঠিক সময়ে হওয়ার জন্য। মানে সরকার এই ইস্যুতে কৌশলী, এই ইস্যুতে না, অনেক ইস্যুতেই সরকার কৌশলী। সরকার প্রায় সবগুলো ইস্যুতে সিরিয়াস কৌশলী এবং নেগলেক্ট প্রিয় সরকার। সে কৌশলীর জন্য আপনার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে নাই, সে আইনের অনুশাসন কায়েম করতে পারে নাই, মানুষ মব হাতে তুলে নিয়েছে, মানুষের আপনার যত অস্ত্র, থানার অস্ত্র লুট হয়েছে, যত মানুষের অস্ত্র লুট হয়েছে, কোনো অস্ত্র রিকভারি করতে পারে নাই। সরকারের নির্বাচনের জন্য যে সব জায়গায় প্রশাসনের বিকেন্দ্রীকরণ সরকার সঠিকভাবে করতে পারে নাই, কিংবা সরকার চেষ্টা একটাও করে নাই। তাহলে আপনি মনে করেন এখন সরকার রাজনীতিবিদদের ঘাড়ের মধ্যে বন্দুক রেখে আবার বলে দিলেন 7 দিনের মধ্যে আপনি ঠিক হয়ে আসেন, আর নইলে আমি আমার ডিসিশন নিব। এটা তো মাঝপথে আপনি এই কথাটা বলতে পারেন না, মাঝপথে বলা চলে না, শেষ পথে আপনি এই কথাটা বলতে পারেন না। আপনার হাতে টাইম নাই, সো আপনাকেই ডিসিশন নিতে হবে আপনি কি করবেন, ডু অর ডাই, দুইটা একটা ডিসিশন নিতে হবে। আপনি তো সেটার মধ্যে দিয়ে যাচ্ছেন না, আপনি বলটা আবার জনগণের কাছে ছুঁড়ে দিচ্ছেন। নীলুফার মনি, আমরা আপনার বক্তব্য আবারও শুনবো। মার্দিয়া মমতাজ, আপনার কাছে প্রশ্ন যে বিএনপি 237 জন তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে, তার ভিতরে 10 জন নারী প্রার্থী তারা রেখেছে, কিন্তু জামাত 1 বছর আগে থেকে তার দলীয় প্রার্থী ঘোষণা করে তারা মাঠে চষে বেড়াচ্ছে। বিএনপি 237 জনের ভিতরে 10 জন নারী
সংসদ সদস্য মনোনয়ন দিয়েছে। জামাত 1 বছর আগে থেকে তার দলীয় সংসদ সদস্যদের মনোনয়ন দিয়ে রেখেছে। সেই ক্ষেত্রে তো আমরা জামাতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী দেখছি না। একই সাথে জামাতের আমির বলছেন যে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা হবে। এটা আসলে কতটা যৌক্তিক এবং কতটা বাস্তবসম্মত? আচ্ছা, আপনি সম্ভবত প্রথম যে কথাটা বলেছেন সেটা দুইটা বিষয় আলাদা। তো আমার মনে হয় আমি একটু আলাদাই অ্যাড্রেস করি। আপনি যদি উন্নতির শিখরে আছে এমন দাবি করা একটা দেশের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, আপনি দেখেছেন যে যোগ্যতা বলেন, জনসমর্থন বলেন, বিভিন্ন জরিপে এগিয়ে থাকা সত্ত্বেও আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প এবং হিলারির মধ্যে শেষ পর্যন্ত আমেরিকানরা কাকে প্রেসিডেন্ট হিসেবে বাছাই করেছেন। তাদের কাছে এই ধরনের একজন পার্সোনালিটির পুরুষকে একজন নারীর চাইতে প্রাধান্য দেওয়ার মতন মনে হয়েছে, যদিও সেখানে অনেক পার্সেন্টেজের অনেক ব্যাপার আছে, আমরা যদি সেই বিষয়টাকে ভুলেও যাই। এটাকেই যদি সামনে আনি যে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প, তো এখানে কিছু বাস্তবতা কিন্তু আছে। বিএনপির মতন একটা বড় দল হওয়া সত্ত্বেও দেখেন এই যে 5% মিনিমাম দিতে হবে, এই জায়গাটাতেও এখনও যাওয়া যায়নি। যদিও এখন প্রাথমিক একটা লিস্ট এসেছে, আমরা আশা করব হয়তো ভবিষ্যতে অন্তত বিএনপি এই কোটাটা পূরণ করবে। আর যদি আপনি জামাতের ইসলামের কথা চিন্তা করেন বা প্রশ্ন করেন, সেটা হচ্ছে জামাতে ইসলামের যে রেগুলার যে কার্যক্রম এবং এখানে নারীদের অংশগ্রহণ 40%-এরও বেশি, কিন্তু সেই জিনিসটা এক্সপোজড না। সেটার অনেকগুলো কারণ আছে, কিন্তু এখানে নারীদের অংশগ্রহণ এবং নেতৃত্বে সরাসরি পরামর্শ সভা বলেন, যেসব জায়গায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেই বডিগুলোতে নারীর অংশগ্রহণ 40%। সেটা জামাতের অভ্যন্তরীণ সাংগঠনিক রাজনীতি, কিন্তু জাতীয় রাজনীতির কথা আমরা আলোচনা করছি। জাতীয় রাজনীতিতে আসলে আমি এরপরে এটার ব্যাপারে একটা কথা বলবো। আমার খুব পছন্দের একটা কবিতার লাইন বলতে চাই, কিন্তু তার আগে এটা বলি যে এখানে আবার এখন জোট হচ্ছে কিছু ইসলামী দলের সাথে, যার কারণে জামাতকে হয়তো এটা মাথায় রাখতে হচ্ছে যে সবাইকে নিয়েই আসলে একসাথে এগোতে হলে কিছু বিষয় হয়তো ছেড়ে দিতে হয়। এই জন্য হয়তো আমরা 5% দেখব না, কিছু সংখ্যক দেখব। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে নজরুল প্রশ্ন করেছিলেন না যে হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। হ্যাঁ, আমরা 5% একটা বেয়ার মিনিমাম, হ্যাঁ, যেখানে নারীকে সরাসরি উঠিয়ে নিয়ে আসার জন্য দলগুলোকে অনেকটা রাস্তা কিন্তু পার হতে হয়। আপনি দেখেছেন আগে সংসদে এই জন্য ব্যবস্থা করা ছিল যে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা আছে, যেন নারী আস্তে আস্তে উঠে আসে, তার কথা বলে, তার কথাগুলোকে নীতি নির্ধারণী পর্যায়ে জায়গা দেওয়া যায়। তো সেই জার্নিটা শেষ করে এসেও দলগুলো কেন এই ফাইটটাতে পিছিয়ে যাচ্ছে, এটা আসলে আমাদের আর্থসামাজিক ব্যাপার, ধর্মীয় পরিমণ্ডল, সর্বোপরি এখানে আরও অনেক অনেক বিষয় এখানে রেসপন্সিবল আমার মনে হয়। এখানে নারীর নিরাপত্তারও ইস্যু আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, বটম লাইন হচ্ছে যে এখানে আসলে আগাতে হবে, কিছু রিস্ক নিতে হবে। সব আসনেই আমি জিতে আসবো এই মানসিকতা না নিয়ে কিছু আসনে আমি দৃষ্টান্তমূলক কাজ করব নির্বাচনের আগে, এখন আমি হেরে গেলেও, এই ধরনের মানসিকতা নিয়েও আসলে কিছু আসা উচিত। আপনি ঠিক বলেছেন। আর এখানে আপনি আরেকটা যে কথাটা বলেছেন যে 5 ঘন্টার ব্যাপারে একটা কথা বলেছেন, আপনি যদি পুরো বক্তব্যটা দেখেন ওখানে এই কথাটা বলা হয়েছিল মায়েদের জন্য, সবার জন্য না, সব নারীর জন্য না। এবং আপনি যদি দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে এই যে স্প্লিট অফিস আওয়ার এই সিস্টেমটা আছে, এটাতে কি কি লাভ হয় দেখেন। এইটাতে 2 জন নারী একই সাথে ওয়ার্কফোর্সে থাকতে পারেন, একই ফোর্স আপনি 8 ঘন্টার বদলে 2 জনকে ভাগ করে দিলেন। এবং এটাতে লাভটা কি হয়, নারীর লাভটা কি হয়, যেমন এখানে অনেক ধরনের কথা এসেছে, তাহলে তো স্যালারি কমে যাবে, তাহলে তো তার এক্সপেরিয়েন্স বা এক্সপার্টিস কমে যাবে। কিন্তু এখানে কখনো কখনো নারীর জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ যে ওয়ার্কফোর্সে নিজেকে ধরে রাখা, যে একটা সময় আমি এখানে থাকলাম পার্ট টাইম হিসেবে, পরে আমি এসে আবার আমি যখন এইবল হব, আমার বাচ্চাটা একটু সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আমি আমার এসে জয়েন করব। তো আমার মনে হয় এটা একটা চমৎকার ইন্ট্রোডাকশন। এটাকে যদি আমরা সেই ক্ষেত্রে যারা চাকরিদাতা, যারা এমপ্লয়ার, তারা কি এইটা মেনে নেবে কিনা, সেটার মেকানিজমটা কি হবে? সেই ক্ষেত্রে আপনি যদি কর্মজীবী মায়েরা তো মানে চাকরি হারাও হতে পারেন।
আমি সরি বুঝতে পারি এইটা যদি হয় যে যারা এমপ্লয়ার আছে, যারা চাকরি দিচ্ছে, তারা যদি মনে করে যে আমার পুরুষ এমপ্লয়ি তিনি 8 ঘন্টা জব করছেন আর যিনি নারী তিনি 5 ঘন্টা করছেন, তাহলে এই ক্ষেত্রে আপনার নারী কর্মীদের বা নারী যারা আছে কর্মজীবী তাদেরকে তো তাহলে আপনার মানে যারা চাকরিদাতা যারা চাকরিতে নাও নিতে পারে না, সেই অবস্থা কিন্তু এমনিতেও আছে। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় জবে, বিশেষ করে টেকনিক্যাল জব, আমি নিজে একজন প্রকৌশলী, আমি এই রাস্তাটা হেঁটে এসেছি, আমি জানি আমার স্টুডেন্টরা এখন প্রতিনিয়ত এটা ফিল্ডে ফেস করছে, একটা ইন্টারভিউতে এটা ফেস করছে। ওরা আমাকে জিজ্ঞেস করে যায় ম্যাডাম একটা কী জবাব দিব। হ্যাঁ, এই প্রশ্নটাকে কিন্তু আমাদেরকে ওভারকাম করতেই হয়। আবার আপনি এই জন্যই কিন্তু সরকারের পক্ষ থেকে এটা বেঁধে দেওয়া হয়। আপনি বলেন যখন একটা মানুষ ম্যাটারনিটি লিভে যাচ্ছে, এখন তো 6 মাস পেইড লিভ পাচ্ছে, পেইড লিভ হওয়ার কারণে তার ওইখানে অ্যাডহক কোনো নিয়োগ হচ্ছে না, সুতরাং তার কাজটা কিন্তু তার সহকর্মীদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। তো সেটা তো মেনে নিতে হচ্ছে। কেন? কারণ এটা হচ্ছে রুল। তাহলে এই রুলটা করে দিলে আমি নারীর জন্য আরও নতুন কিছু সুযোগ তৈরি করতে পারবো, যেখানে 2 জন নারী ডিসকন্টিনিউয়েশনের ব্যাপার থেকে মুক্ত থাকবেন। আবার এখানে আরেকটা ব্যাপার আছে যে ধরেন একজন প্রত্যেকটা চাকরিতেই বলা হয় যে এক্সপেরিয়েন্স কি, ফ্রেশার চাচ্ছে কিন্তু বলা হয় এক্সপেরিয়েন্স নিয়ে আসতে। তাহলে এই ধরনের স্প্লিট ওয়ার্কিং আওয়ার তাদের জন্য একটা সুযোগ হতে পারে। এটা আমার মনে হয় এটা একটা চমৎকার প্রস্তাবনা। জি, আমি একটু নীলুফার চৌধুরী মনি আপনার কাছে যাই। বিএনপি বরাবরই অভিযোগ করে আসছে যে জামাত সহ কিছু রাজনৈতিক দল তারা নির্বাচনের মানে পেছানোর ষড়যন্ত্র করছে, বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা দেখলাম যে 5ই আগস্ট পরবর্তীতে জামাতই সবার আগে তাদের দলীয় মনোনয়ন তারা দিয়েছে, প্রার্থীদের নির্বাচনের পক্ষে কাজ করছে। এমন বাস্তবতায় বিএনপির এবার যে মনোনয়ন দিল যাদেরকে, কেমন হলো মনোনয়ন? দীর্ঘ মানে 17 বছর পরে যে নির্বাচনটা হচ্ছে 18 বছরের মাথায়, সেই নির্বাচনে বিএনপি যাদেরকে মনোনয়ন দিল, কেমন মনোনয়ন দিল? মাঠের চিত্রটা দেখেন, একটা যে কোনো কাজ করতে গেলে যে কাজ করে ভুল তারই হয়। তো যে কাজ করে না তার ভুল খুব কম হয় না বললেই চলে। তো সেইখানে আমি এটা বলার পাশাপাশি আপনি যে তুলনাটা দিলেন, জামাতের সাথে বিএনপির তুলনা হয় না। কারণ জামাত হচ্ছে একটা নির্দেশিত দল। জামাত 1 বছর কেন 20 বছর আগে মনোনয়ন কাউকে দিয়ে দিতে পারে, আবার 20 সেকেন্ড আগে ওটাকে প্রত্যাহার করতে পারে। যে ক্যান্ডিডেট, আমি অনেকের সাথেই তো টকশো করি, আমাদের তো বিরতির সময় টময় 2-1টা কথা হয়, তো ওরা বলে যে আমি যে ক্যান্ডিডেট আমি নিজেও জানতাম না আমাকে ক্যান্ডিডেট করা হয়েছে, কিংবা আমাকে যে কোনো সময় বললে আমি বসে যাব। তো এটা হচ্ছে একটা নির্দেশিত দল, উপর থেকে যে নির্দেশ আসবে সেটা করবে, এখানে কোনো গণতন্ত্র নাই। আর যেটা বিএনপির কথা বললেন, সেখানে গণতন্ত্র যদি কিছুটা ছুটেও যায়, তাও কিন্তু বিএনপি দেখেন এখানে প্রতিবাদ করতে পারে, মিছিল করতে পারে, আন্দোলন করতে পারে। রাজনীতির কিন্তু সিস্টেমটা এরকমই। রাজনীতি কিন্তু হ্যাঁ আমাকে এটা হলো না কেন, ওইটা পারলাম না কেন, আমি তো মনে করি ওইটা আরও শার্প হতো, এই জিনিসগুলো আর্গুমেন্ট করার যে সিস্টেমটা, এটা হচ্ছে গণতন্ত্রের কথা বলে। তো সেইখানে বিএনপি একটা গণতান্ত্রিক দল। বিএনপির ভুলভ্রান্তি সবারই হয়, আমি আগেও বলেছি। তো সেইখানে বিএনপি যাকে মনোনয়ন দেয়, বিএনপি কিন্তু 3 মাস আগে প্রাথমিক মনোনয়ন, এটা কিন্তু ফাইনাল মনোনয়ন না, বলছে সম্ভাবিত। হ্যাঁ, তো এটা যদি কিছু না হয় তাহলে আবার কিছু হলে অনেকগুলো চেঞ্জ হবে। তো সেই জায়গায় আপনার বিএনপি তার জায়গা থেকে কাজ করছে, এবং এখানে জোট আছে, জোটের সঙ্গে আলোচনা হলে কয়টা ছাড়তে হতে পারে, 63টা আছে, তার চেয়ে বেশিও ছাড়তে হতে পারে, আবার তার চেয়ে কম হয়ে গেলে তখন ওইখানে আমাদের প্রার্থী আছে তারা আবার ওইখানে ইন করতে পারে। তো এই কাজগুলো কিন্তু এখনও, এটা একটা প্রাইমারি কাজ হয়েছে, সেকেন্ডারি কাজ চলমান। তো এই জন্য আমি মনে করি না যে এইটা নিয়ে ওই ধরনের কথা বলা যায় এখন পর্যন্ত। জি, মার্দিয়া মমতাজ, আমরা দেখলাম যে জামাত অনেক কিছুতে ছাড় দিচ্ছে। আমরা যদি ডাকসু, চাকসু, রাকসু নির্বাচনগুলি দেখি, যে সম্মিলিত প্যানেলের নামে যেই প্যানেলগুলি দিয়েছে, সেখানে ভিন্ন ধর্মাবলম্বী আছে যেমন, তেমনি হিজাব ছাড়া নারী আছে। শিবিরের ক্ষেত্রে যেটা হয়েছে, এখন জামাত কি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের মেকানিজমে যাচ্ছে কিনা, অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য ছাড় দিয়ে হলেও দলীয় আদর্শ থেকে একটু
বিচ্যুতি হলেও কোনো অসুবিধা নাই, বিষয়টা কি এরকম? জামাত কি ওই পলিসিতে যাচ্ছে? আচ্ছা, আমি কথা বলার আগে একটা কথা একটু বলবো, যে আপনি যেটা বলছিলেন যে জামাত অনেক আগে প্রার্থী দিয়েছে বা বিএনপি দিচ্ছে না, এখানে আমি দলের নাম বলবো না, আমি আপনাকে বাংলাদেশের রাজনীতির একটা প্যাটার্ন বলতে চাই। প্রথমটা হচ্ছে, এখানে এক ধরনের দল থাকে যেখানে যেটা আসলে নির্বাচনকে দেখে কিভাবে আ সাইকেল অফ মানি অ্যান্ড পাওয়ার, সে মানি এবং পাওয়ার মানি ইনভেস্ট করবে, পাওয়ারে যাবে, সেই মানিটা উঠাবে এবং সে এক্সিট করবে, এরপরে আবার সেই সাইকেলটা রিপিট করার চেষ্টা করবে। আর কারো কারো কাছে এই 5টা বছর হচ্ছে টেনিওর অফ রেসপন্সিবিলিটি। তাহলে মানে আমি দায়িত্ব পাবো, কাজ করব, জবাবদিহিতা রাখার চেষ্টা করব এবং এরপরে সময় শেষে আমি বিদায় নেব। দুইটার মধ্যে কোথায় ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি হবে আর কোথায় কেউ এই দায়িত্বটা পেলে ভয় পাবে, এটা বোঝাটা মনে হয় খুব কঠিন কিছু না। এখন আপনার প্রশ্নের জবাবে আসি, আপনি বলছিলেন যে সরি, ডাকসু, চাকসু, রাকসু নির্বাচনে শিবির যে সম্মিলিত প্যানেলের নামে তাদের যে রাজনৈতিক মানে যেই ছিল, প্রচলন ছিল বা রাজনীতির যে নীতি ছিল, সেখানে তারা সম্মিলিত প্যানেলের নামে ভিন্ন রাজনৈতিক দল এবং হিজাব ছাড়া নারী সদস্য এবং ভিন্ন ধর্মাবলম্বী তাদেরকেও তাদের প্যানেলে একীভূত করেছে। আগামী রাজনীতিতে মানে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য জামাতও কি সেই পথে হাঁটছে কিনা, তার নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে হলেও? আচ্ছা, আমি কখনোই এটা মনে করি না, এবং আমার মনে হয় যারা রাকসুতে ভোট দিয়েছেন স্টুডেন্টরা, তারা তো আসলে আমাদের চাইতে আরও অনেক কাছে থেকে প্রার্থীদেরকে দেখেছেন, তারা এটা মনে করবেন না যে এখানে বৈপরীত্য আছে। তার কারণ হচ্ছে এটা একটা পলিটিক্যাল অ্যালায়েন্স। আমরা কিন্তু এটা নতুন দেখছি না, আমরা 91-এ দেখেছি যে পলিটিক্যাল অ্যালায়েন্স হয়েছে বেগম খালেদা জিয়ার সাথে জামাতের। আপনি দেখেন যদি 2001-এ তারা একই সেক্রেটারিয়েট শেয়ার করেছেন, সেখানে তারা খালেদা জিয়ার উপরে এটা চাপিয়ে দেন নাই যে আপনাকে ড্রেস কোড চেঞ্জ করতে হবে, অথবা তারা এটাও বলেন নাই ছিল না না চাপিয়ে দেওয়ার বা ইম্পোজ করার। যদি আপনি এটাই বলেন তাহলে ডাকসুতে নিজস্ব প্যানেলে কি সেই সক্ষমতা ছিল না? ছিল, কিন্তু এটা হচ্ছে পলিটিক্যাল অ্যালায়েন্স যে আমরা কাজ করব, আপনি যদি আমাদের প্যানেলে হয়ে আসতে চান আসেন। এখন এখানে আপনি কি আমাকে দেখাতে পারবেন যে শিবির কোনো জায়গায় নিজের প্রিন্সিপাল থেকে সরেছে? কীরকম যে তারা কি বাকি নারী সদস্যদের সাথে নাচগান করেছে? তারা কি কোনো জায়গায় মানুষকে এমন কিছু প্রলোভন দেখিয়েছে যেটা তাদের মটোর সাথে যায় না? বিষয়টা তো সেটা না। এবং আপনি যদি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ওদেরকে দেখেন, আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনেক আসা যাওয়া করি, ওরা স্পন্টেইনাস, ওদেরকে কখনো কোনো কিছু অভিনয় করতে হয়নি। কিন্তু কিছু বিতর্কিত কাজ তো হচ্ছে যেটা মানুষকে নাড়া দিচ্ছে। এই যে ধরেন আপনার যারা ছিন্নমূল আছে, যারা মাদকসেবী আছে বা যারা হকার আছে, তাদেরকে উচ্ছেদ করতে গিয়ে কিছু নয়েজ তো তৈরি হয়েছে, সেটাকে কি অস্বীকার করা যাবে? বাড়াবাড়ি হচ্ছে না? না, এটা হবে। নয়েজ সবসময় হয়, সবসময় আপনি দেখবেন এদের পক্ষে কথা বলারও মানুষ থাকে। 2001-এ জোট সরকার আসার পরে যখন পলিথিন উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তখন আপনি দেখেছেন দেশের প্রতিষ্ঠিত পলিথিন শিল্পকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এরকম কত কথা এসেছে না? কিন্তু বিএনপি এবং জোট সরকার খুব স্ট্রংলি এই কাজটা করতে পেরেছিল দেখে আমরা দেখেছি যে আরও 10টা এর চাইতে অনেক শক্তিশালী ইন্ডাস্ট্রি উঠে এসেছে, তাই না? তারই ধারাবাহিকতায় আমরা এখন দেখছি যে অনেকে ব্যাগের জন্য একটা মূল্য ধরে দিচ্ছেন দোকানগুলোতে। এটা একটা উদাহরণ বললাম, কিন্তু আমার মনে হয় যে এই ধরনের উচ্ছেদগুলোতে সব পক্ষকে খুশি করে এখানে আগানো যাবে না। কিন্তু আপনি যদি দেখেন ঢাকা ভার্সিটির সৌম্যর হত্যাকাণ্ডটা, তাহলে আপনার কাছে পরিষ্কার হবে যে এই যে ভাসমান মানুষদেরকে ঢাকা ইউনিভার্সিটি মায়ের মতন আশ্রয় দিয়ে রেখেছে, এটা আসলে ছাত্রছাত্রী কেন, এখানকার নর্মাল পথচারীদের জন্য এটা একটা নিরাপত্তা দেওয়ার পরিবেশ নাই। ওকে, ধন্যবাদ আপনাকে। নীলুফার চৌধুরী মনি, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল একসময় আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ নেই। এখন বিএনপির আসলে মানে শঙ্কার জায়গাটা কোথায়? প্রতিদ্বন্দ্বী কারা? বিএনপি কি তাদের যে দলীয় মনোনয়ন
সেই মনোনয়ন বঞ্চিত যারা বা যারা এখনো পাইপলাইনে আছে কিন্তু তারা হবে না, তারপর হলো জোট প্রার্থীদেরকে দিলে সেখানে আপনার সমস্যা হতে পারে, এই আশঙ্কায় কি বিএনপি শঙ্কিত কিনা? বিএনপির রাজনীতির মাঠে, ভোটের মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী এখন কে বা কারা? দেখেন, বিএনপির প্রতিদ্বন্দ্বী আমি মনে করি যে ভোটের মাঠে যে প্রতিদ্বন্দ্বীটা, প্রথম প্রতিদ্বন্দ্বী বিএনপি নিজেই প্রতিদ্বন্দ্বী। কেমন? এটা এই জন্য বলছি যে বিএনপি যা করবে, যা করছে, প্রথম হলো যে একটা প্রোপাগান্ডা যে ছড়ানো হচ্ছে রাস্তায় ঘাটে পথে প্রান্তরে, সেটা একটা ব্যাপার যে বিএনপি এই কারণে বিএনপির সাথে থাকবে কি থাকবে না একটা ব্যাপার থাকে। এটা একটা দুই একটা দল খুব সুকৌশলে, অত্যন্ত সুকৌশলে ডিপলি আপনার ঢুকে যাচ্ছে। তো সেই জায়গায় ধরেন দুই একটা যে আমাদের দুষ্ট নাই, আমরা তো এটা বলবো না, এটা তো মানুষের একটা দল। দল করতে গেলে অনেক রকম, প্রাতিষ্ঠানিকভাবে বিএনপি নষ্ট না, বিএনপির হতে পারে যে দুই একটা প্রান্তিক লেভেলে বা মাধ্যম লেভেলে দুই একজন দুষ্টামি করতে পারে। সেটার জন্য আমি এই কারণে বলছি বিএনপির প্রতিদ্বন্দ্বী। তো বিএনপির এই প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং জনগণের কাছে যদি এটা ওইভাবে করে, মানে তাকে নষ্ট করার উদ্দেশ্যে, ধ্বংস করার উদ্দেশ্যে যারা কাজ করে যাচ্ছে নিরলসভাবে, তারা যদি করতে পারে, যদি আমরা বিশ্বাস করি যে ফাইনালি এটা পারবে না, এটা হবে না, কারণ সত্য যে কঠিন, সেই কঠিনটা এক সময় প্রকাশ পাবে। তো সেই জায়গায় আপনার বিএনপি প্রাথমিকভাবে এটার সাথে লড়বে। দ্বিতীয়ত আপনার বিএনপির যে প্রতিদ্বন্দ্বী যারা মাঠে থাকবে, তারা তাদের ওই জায়গা অনুযায়ী হতে পারে। বিএনপি অনেক দিন নির্বাচনের মাঠে ছিল না বললেই চলে। আপনার 18-তে বলেন বা 8-এ বলেন, যেটা আসছে ওটাকে নির্বাচনী মাঠ বলা হয় না। কোনো অবস্থান ছিল না নেওয়ার মতো, সবাই দৌড়ের উপর ছিল। সেইখানে বিএনপি তার যে জনগণের সাথে ইন্টিমেসিটা, সেইখানে একটা অনেক দিন তারা জাস্টিফায়ার থেকে দূরে ছিল। সেই জাস্টিফাই করলে বাকিটুকু বোঝা যাবে যে বিএনপি কতটুকু আগের চেয়ে অ্যাডভান্স করেছে। যেমন ধরেন যে সরকারের অত্যাচার, নিপীড়ন, ফ্যাসিস্টের এত বেশি ছিল যে বিএনপিকে ধ্বংস করতে যতবার গিয়েছে বিএনপি কিন্তু তার চেয়ে ফুলে ফেপে আরও বড় হয়েছে, যেখানে বিএনপি শক্তিশালী হয়েছে। ঠিক একই অবস্থায় আপনার 18-20 বছর পরে যখন নির্বাচনটা বিএনপি ধরতে যাচ্ছে, নির্বাচনটা আপনার ফাইনালি নির্বাচনের মধ্যে না গেলে না বোঝা যাবে না যে বিএনপি সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বী কারা। তবে বিএনপির যদি প্রতিদ্বন্দ্বী কাউকে বলতে হয় তাহলে সেটা জিও পলিটিক্স। যে জিও পলিটিক্স আপনার বহুদিন চায় নাই, -2 ফর্মুলা যেটা চলমান, আমি এখনও মাঝে মাঝে বলি, তারা চায় না যে বিএনপিকে ওইভাবে আর আনা হোক বা ওইভাবে আর দেখা হোক। তাদের যদি ওই আগের মতোই যদি রুষ্টটা থাকে, এবং বাংলাদেশের মতো দেশগুলো কিন্তু আপনার জিও পলিটিক্সের উপর আপনি স্বীকার করেন বা না করেন ডিপেন্ডেন্ট। দেখেন না, এই দেশের একজন নেতা যখন বিদেশি ছাতা চামড়ার কিছু মানুষ দেখা করতে আসে, সে কী খুশি হয়ে যায়, বলে দেখেছো আমার কি পাওয়ার, এখন আমার কাছে কত মানুষ আসে। তো এই যে এই সিস্টেমটাই আমাদের এরকম। একে তো আপনার গরিব দেশ, দুয়ে আপনার অশিক্ষার দেশ, খুব বেশি মানুষ এখনও শিক্ষিত হতে পারে নাই, তিনে আপনার এশিয়ার একদম প্রান্তিক লেভেলের একটা দেশ। সব কিছু মিলে, চারের জনসংখ্যা অনেক বেশি, সব কিছু মিলে আপনার জিও পলিটিক্সটাকে আমি ধরতেই পারি যে জিও পলিটিক্সটা আমার প্রতিদ্বন্দ্বিতার জায়গায়, আমি যদি ওই জায়গাটা কভার আপ করতে পারি তাহলে আমার আর কোনো আমি যদি মনিয়াপা আপনাকে বলি, বিএনপির তো অনেকগুলি অ্যাডভান্টেজ আছে। একটা হলো বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বিএনপি বেগম খালেদা জিয়ার দল, বিএনপি তারেক রহমানের মতো মানে একদম ইয়াং পিপলের কাছে জনপ্রিয় একজন নেতার দল, বিএনপি ধানের শীষের দল। তারপরেও কি বিএনপির ভিতরে শঙ্কা কাজ করে? দেখেন, আমি ওই জায়গাটায় প্রতিযোগিতার জায়গাটায় প্রতিযোগিতা দিয়েই হিসাব করতে চাই। জিয়াউর রহমানের দল সব ঠিক আছে, খালেদা জিয়ার দল সব ঠিক আছে। আপনি কি মনে করেন যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আসনে নির্বাচন করবেন, অনেকেই ঘোষণা দিয়েছে ওইখানে প্রার্থী দেবেন না?
এটার মানে কি সে দলকে ভালোবাসে? এটাও একটা পলিসি, এটাও তার এক ধরনের পলিসি, যে পলিসিটাকে মানুষকে এক ধরনের সে মেসেজ দিবে, আরেক ধরনের সে কাজ করবে। তো সেই জায়গায় আমি কোনো প্রতিযোগীকেই, আর যদি ওই যে বললাম জিও পলিটিক্সে, তো জিও পলিটিক্স তো এই হিসাব বুঝে না, বরং জিও পলিটিক্স এটা বুঝে তোমার বেশি জনপ্রিয়তা, এটাকেই খর্ব করতে হবে। কারণ বাংলাদেশটা যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে, ভৌগোলিক অবস্থান নিয়ে, সেই অবস্থায় বাংলাদেশকে যত দুর্বল রাখা যায় ততটা বিদেশিদের জন্য, জিওদের জন্য বেস্ট। তো এই দুর্বল তো একটা শক্তিশালী আপনার ইলেকটেড গভর্নমেন্ট থাকলে তো তারা অনেক কিছুই করতে পারবে না। যেমন ধরেন আমি আপনাকে এক্সাম্পল দেখায় বলি, যে চট্টগ্রামের বন্দর, সেন্ট মার্টিন সহ অন্যান্য যে জিনিসগুলো চলে প্রায় গেছিল ইয়া, এখনও বলা হয় এরকম যে ভেতরে ভিতরে চলে যাওয়ার মতোই, কিংবা খাগড়াছড়ি বান্দরবনের যে অবস্থানটা সেই জায়গাগুলায়, অথবা আমি যদি মনে করি পঞ্চগড়ের ওইদিকে যে জমি দখলের যে একদম চলে আসতেছে এই জায়গাগুলায়, আমি যদি বলি এইখানে সবল সরকার থাকলে এত কিছু করা সম্ভব না। কখনোই মায়ানমার আমাদের সঙ্গে অনেক কিছুতে পারে নাই একটা সময়। আমাদের সোলজাররা এত বেশি শক্তিশালী, এত বেশি আপনার অ্যাক্টিভ, এত বেশি একতাবদ্ধ যে পারে নাই। আজকে কেন পারছে? আপনার একটা কুকি চিংড়ের মতো তাদের সাথে কেন পেরে উঠছে না? কারণ এখানে দুর্বল সরকার। তো সেই দুর্বল সরকার যদি আবারও প্রতিষ্ঠা করতে চায়, যদি এই দেশটাকে ধ্বংস করার যদি প্রত্যয়টাই যদি চরম আকার ধারণ করে, তাহলে হয়তো দুর্বল সরকার আসবে। আর দুর্বল সরকারের কাছ থেকে অনেক কিছুই নেওয়া সম্ভব হবে। যখন একটা দেশের নিয়ে আরেকটা দেশ অ্যাক্ট বানায়, তখন আর বলার অপেক্ষা থাকে না যে তার আশেপাশের দেশগুলোর কত দুর্গতি হতে পারে। জি, মার্দিয়া মমতাজ, আমরা মনি আপার বক্তব্য শুনলাম। জামাত কি নিয়ে রাজনীতির মাঠে বিএনপিকে প্রধান প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী ভাবছে, তার আসলে রসদটা কি? জামাতের ব্যাপারে বলা হয় যে তারা স্বাধীনতা চায়নি, তাদের গায়ে তো সেই তকমা এখনো লেগে আছে। তো এদেশের মানুষ আসলে জামাতকে বা এই ইসলামিক দলগুলিকে মানে কতটা মেনে নেবে, কেন মেনে নেবে? আচ্ছা, জামাত আসলে কাকে বা কাউকে অথবা বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করে কিনা এটা আমি জানি না, আমার জানা নেই। কিন্তু তাদের রাজনৈতিক কর্মসূচি, তাদের কথাবার্তা, তাদের হুমকি দামকি সেটা তো মিন করে। আবার বিএনপির নেতারাও তো বলছে যে একটি দল বা একটি জোট হলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তো এরকম প্রেক্ষাপটে তো বলাই যায় যে জামাত আসলে নিজেকে অনেক বেশি মানে প্রতিদ্বন্দ্বী মনে করছে এবং ক্ষমতার কাছাকাছি মনে করছে। না হলে কেন বলবে যে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করতে হবে? এটা হয়তো বিএনপি মনে করতে পারে, কিন্তু জামাত এই দর কষাকষিটা সরকারকে অ্যাড্রেস করেছে যে এই দাবিটা যৌক্তিক, এটার সাথে আপনারা যদি অ্যালাইন না করেন তাহলে আমরা হয়তো আর একটু হার্ড লাইনে যাব। কিন্তু এইটুকু আস্থা আপনাকে রাখতে হবে। আপনি যদি জামাতের ইতিহাসের দিকে তাকান, যে তারা কখনোই গণতান্ত্রিক কার্যক্রমের সীমা অতিক্রম করেনি। আপনি দেখেছেন যে 13-14-তে যখন তাদের প্রথম সারির নেতাদেরকে একজন একজন করে এক্সিকিউট করা হচ্ছিল, আমরা তখনও দেখেছি যে তারা বিভিন্ন দেশে চলেও যেতে পারতেন, তাদের সন্তানরা বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত অবস্থায় আছে, তারা যাননি। এমনকি যতদিন বিচার কার্যক্রম চলেছে, জামাত সেখানে প্রত্যেকটা মামলায় এক প্রসিকিউশন টিমের মাধ্যমে ডিফেন্ড করার চেষ্টা করেছে। পেরেছে কি না, কেন পারে নাই, আমার মনে হয় সেই প্রশ্ন এখন সবার কাছে পরিষ্কার। কিন্তু কোনো জায়গাতেই গণতান্ত্রিক প্রসেসের প্রতি বা দেশের আইন শৃঙ্খলার প্রতি তাদেরকে অশ্রদ্ধা করতে দেখা যায়নি। তো এখান থেকে আসলে আমার মনে হয় আমরা এই ব্যাপারটাতে আসতে পারি যে প্রতিদ্বন্দ্বী যেই হোক, দাবি যেটাই হোক, সেটা যেন গণতন্ত্রের সংজ্ঞায়িত সীমার মধ্যে থাকে। এটার জন্য সব দলের সাথে সাথে জামাতও সচেষ্ট থাকবে। ওকে, মরিয়াপা, এই যে রাজনৈতিক যে ডামাঢোল বা এই যে তর্ক বিতর্ক চলছে, এই তর্ক বিতর্কের ভিতর দিয়ে যে আওয়ামী লীগের যে অপরাধ, আওয়ামী লীগের যে অপকর্ম, গণহত্যা, শেখ হাসিনা, আওয়ামী লীগ, তার নেতাদের বিচার, এটা কি মানে লোকচক্ষুর অন্তরালে চলে যাচ্ছে কিনা? এইটাও কি এই নয়েজ তৈরি করার পিছনে এইটাও একটা কি ষড়যন্ত্র কিনা?
অবশ্যই এটা একটা বিশাল ষড়যন্ত্র, নর্মাল ষড়যন্ত্র না। আপনি দেখেন আওয়ামী লীগ শত্রু মনে করে এখন পর্যন্ত শত্রু মনে করে যারা আন্দোলন করে আওয়ামী লীগকে নামিয়েছে, দেশ ছাড়া করেছে, তার মধ্যে বিএনপিও অন্যতম। তো তাদের মধ্যে যারা সম্মুখভাগে ছিল তাদেরকে মনে করছে না, কিন্তু মনে করছে বিএনপিকে, কারণ সারা বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের নামে মামলা করেছে। আপনি দেখেন অন্য দলগুলো কিন্তু মামলা করে নাই, এখানে তাদের অ্যাডভান্টেজ তারা নিয়েছে। শুধু তাই না, তারা আওয়ামী লীগকে বিভিন্নভাবে জায়গা করে দিয়েছে তাদের জায়গায়, যে তুমি এখানে সেফ থাকো, তাদের সেফটি দিয়েছে। মুখ দিয়ে তারা বলে যে আপনার নির্বাহীভাবে স্থগিত করেছে। নির্বাহী স্থগিত কিন্তু কোনো স্থগিত না। আপনি আজকে আপনি যদি কালকে ক্ষমতায় আসেন, কালকে আপনি প্রত্যাহার করতে পারবেন। সো এটা জামাতকেও করেছিল, নির্বাহীতে রাখতে পারে নাই। তো সেইখানে যারা নির্বাহী স্থগিত করেছে তাদের সঙ্গে আমরা যখন বলি যে বিচার বিভাগের মধ্যস্থতা এটা স্থগিত হোক বা নিষিদ্ধ হোক, যেটাই হোক, বিচার প্রক্রিয়া, আমরা বলি না প্রতিশোধ নিব, আমরা বলি যে আমি যা পেয়েছি সেটার আমি বিচার চাই, আমি বিচার বিভাগের কাছে বিচার চাই। সেই বিচার চাইতে গিয়ে যদি সে নিষিদ্ধ হলে হবে, জেল হলে হবে, ফাঁসি হলে হবে, সেটা আমি আমার বিচার চাই, আমি প্রতিশোধও চাই না। তখন আমাকে টার্গেট করে আমাকে সাইবার বুলিংয়ে শিকার করা হয়, আমার নামে যা খুশি বট আইডি দিয়ে গালাগালি করানো হয়, এবং আমি তখন খারাপ হয়ে যাই। অথচ যারা এই কাজগুলো করছে তারাই কিন্তু আওয়ামী লীগকে বিভিন্ন অ্যাঙ্গেলে পুষে যাচ্ছে, বিভিন্নভাবে সহযোগিতা করছে। তো এই যে দেশটাকে তাহলে জ্যেষ্ঠই কারা? শুধুমাত্র একটা ভোটের জন্য। আপনি যাদের 15.5 বছরের যাদের সাথে মিনিমাম পারলেন না, তাদেরকে শুধুমাত্র ভোটের জায়গায় ওখানে গিয়ে আপনি চরমভাবে আপোষ করে ফেলছেন। তার মানে আপনি এবং আরেকজন যিনি ফ্যাসিস্ট, সে হলো সাবস্টিটিউট। এটার জন্য তো এতগুলো প্রাণ যায় নাই, এটার জন্য তো এতগুলো মানুষের চোখ যায় নাই, হাত যায় নাই, পা যায় নাই, সংসার যায় নাই। তো এই জায়গাটা যতদিন পর্যন্ত সলিড একটা ইকুয়েশনের মধ্যে না আসবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে ফিউচার কোনো দিন ভালো হবে না। কারণ আপনি সব কিছু যদি আপনি শস্যের মধ্যে ভূত রেখে আপনি ভূত তাড়াতে পারবেন না। ভূত তাড়াতে গেলে আপনার ঘরের সরিষা থেকে আগে বাঁচতে হবে ভূতকে। তো সেটা তো এখানে করা হচ্ছে না। এইখানে এক এক রকম কাজ হয়। কিছু কিছু দল যেটা বলে সেটা করে না, আর যেটা করে সেটা বলে না। তাদের গঠনতন্ত্রের বাইরে তারা চলে যায় যে কোনো সময়। তারা তাদের নিজের করা গঠনতন্ত্রকেই তারা মানেন না, তারা অন্যকে কিভাবে মানবে? তাদের যে কোনোভাবেই হোক, রাজনীতি মানেই আমার হাতে সব কিছু পাওয়া। এই সব কিছু পাওয়ার জন্য তারা যে কোনো রিস্ক নিতে পারে। তারা শত্রুর সাথে সাপের মুখেও চুমু খেতে পারে, ব্যাঙের মুখেও চুমু খেতে পারে। তাহলে আপনার এই জিনিসটা বুঝে না, একটা সাপ সে কখনোই বিষাক্ত একটা সাপ, তার কাছে বিষ যে কোনো সময় সে উগরে দিতে পারে, যে কাউকে উগরে দিতে পারে। সেটার জন্য কিন্তু দেশ, ওই যে বলে না, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো দেশের কথাটা কিন্তু এখানে একবারও আসে না। নইলে আপনার এই যে আমি আবারও সংস্কারে আসছি, এই সংস্কারের মধ্যে দেশের কথাই যদি আসতো, তাহলে সংস্কারের মধ্যে হঠাৎ করে আপনার এক জিনিস উদয় হতো না। এটা উদয় হলে প্রথম দিন থেকেই হতে পারত। যখন একটা জিনিস সলিউশনের কাছাকাছি যায়, তখন নতুন করে আরেকটা চরমভাবে সমস্যার সৃষ্টি করা হয়, যে সমস্যার কোনো শেষ নাই। লাইক আমি যদি বলি, নারীদের যেমন কথাটা আসছিল, নারীদের 5 ঘন্টা কর্মদিবস, তার মানে কি নারীকে এমনি আপনার ঘরের বাইরে থেকে আটকাতে পারছেন না। আপনি 5 কর্মদিবস দিলে, আপনি যদি একটা ফ্যাক্টরি মালিক হন, সেখানে নারীদের যদি যতই আপনার নারীর আঙ্গুল সুন্দর হোক বলে এই গার্মেন্টসের কাজটা, মেশিনারি কাজটা ভালো করে করতে পারে, আপনি তারপরেও দেখবেন যে একটা নারীকে আমি 5 ঘন্টার জন্য পাচ্ছি, একটা পুরুষকে আমি এখানে 8, 10, 12 ঘন্টা কাজ করাতে পারছি। তাহলে ওর হাত যদি ডাবলও হয়, তারপরেও আমার লাভ থেকে যাবে। আপনি কিন্তু আপনার লাভটা চিন্তা করবেন। আর এইখানে যিনি বলেছেন এই কথা, উনি কিন্তু একবারও বলেন নাই যে আমি কর্মক্ষমতা বাড়ানোর জন্য, ডাবল নারীর জন্য পার্ট টাইম জবের ব্যবস্থা করার জন্য এটা বলছি। এটা এখন হলো বানানো কথা। কারণ পার্ট টাইম জব বাংলাদেশে কেন, পৃথিবীর সব জায়গায় আছে, এখনও আছে। এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, আড়ং থেকে শুরু করে অনেক জায়গায় ছেলেমেয়েরা যে কাজ করে, এরা কিন্তু একবেলা ইউনিভার্সিটি পড়ে, কলেজে পড়ে, একবেলা কাজ করে। তো এটা কি পার্ট টাইম কাজ না? এটা তো আছেই আপনার চালু। আপনি যারা এই কথাগুলো বলে, তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন হাসপাতাল, ব্যাংক, আপনি খোঁজ নিয়ে দেখেন, সেখানে কি নারীরা
কোন ফ্যাসিলিটিসটা এক্সট্রা পেয়েছে বিগত দিনে বা বর্তমানে, এটা হচ্ছে ভোটের একটা স্ট্র্যাটেজি, স্ট্যান্ডবাজি, এছাড়া আর কিছুই না। জি মারদিয়া মমতাজ, একদম আমরা শেষ পর্যায়ে আপনি যদি 30 সেকেন্ডে মনিয়াপা বলেন যে জামাত সুবিধার জন্য তার গঠনতন্ত্রের বাহিরে যাওয়া সে স্টেপ নিতে পারে, এবং এই যে জনপ্রিয় কথা বলে মানে নারীদের কর্মঘণ্টা কমানোর যে চেষ্টা, এবং এখন আপনারা একটা ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। আচ্ছা, তো এখানে তো আসলে পুরো ইশতেহারটা সামনে আসেনি। আমার মনে হয় এটা আসলে এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। এটা পরিকল্পনায় ছিল দেখেই হয়তো এটার একটা হিন্টস দেওয়া হয়েছে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, গঠনতন্ত্রের বাইরে এসে কার্যক্রমের কোনো ব্যাপারে আমার জানা নাই, এবং আমি কখনো এই পলিসির বাইরে এসে কাজ করতে দেখিনি। তো যদি কারোর এ ব্যাপারে কোনো রিভিউ থাকে তারা অবশ্যই সেটা গণমাধ্যমেও বলতে পারেন, যেভাবে খুশি বলতে পারেন, হয়তো জামাত সেটাকে বুঝে নেবে। ওকে, আপনাদের দুজন একটা লাইন বলতে চাই, একটা রিভিউ আমি সাথে সাথে বলতে চাই। এই যে পূজায় যে কথাগুলো বলা হলো জামাতের পক্ষ থেকে, জামাতের নামের সঙ্গে ইসলাম কিন্তু যোগ করা, জামাতে ইসলামী, সেইখানে পূজা এবং রোজা দুটাকে এক করে দেখা হলো। এটা কি ধর্মের সাথে এটা যায়? এটা যায় না। এইটাই হচ্ছে রিভিউ। একটা যদি ছোট কথা বলি, যে এখানে কিন্তু পূজা এবং রোজার উৎসব মুখরতাকে তুলনা করা হয়েছে, এই দুটোর গুরুত্বকে তুলনা করা হয়নি। আপনি কখনোই দেখবেন না কোনো একজন পূজা মণ্ডপে গিয়ে নমস্কার দেখাচ্ছেন, যেটা আমরা মনে হয় যে এটা অনেক বৃহত্তর আলোচনা শুনেছি, এটা অনেক বৃহত্তর আলোচনা। আমরা যদি সুযোগ হয় তাহলে কখনো আবার আপনাদের কাছ থেকে শুনবো সেই বিশ্লেষণ। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। আমরা আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা যে যেখানে আছেন আগামী দিনগুলোতে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।